বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সংবিধান দ্বারা স্বীকৃত হলেও বর্তমান সময়ে সাংবাদিকদের বা গণমাধ্যমের স্বাধীনতার কাজের অনুসন্ধানী নিরাপদ স্বাধীনতা এবং আইনি সুরক্ষা সবটাই আজ প্রশ্নের সম্মুখীন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মালিকানা কেন্দ্রীকরণ এবং বিজ্ঞাপন নীতির মতো এই বিষয়গুলো আজ গণমাধ্যমের স্বাধীনতার উপর কতটা প্রভাব ফেলছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমি রাবিয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আলোচনা করব গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। আমাদের আলোচনাটা এগিয়ে নিতে দুজন সম্মানীয় অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, একে একে পরিচিত হব তাদের সাথে। আমার প্রথমেই রানে রয়েছেন শহীদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এরপরে রয়েছেন কামাল উদ্দিন সজীব, সম্পাদক, দেশ রূপান্তর। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। আমি প্রথমে শহীদুল ইসলাম আপনার কাছে আসতে চাই। তার আগে আমাদের সবারই জানা একটি ঘটনা নিয়ে কথা বলবো। আমরা জানি বৃহস্পতিবার গাজীপুরের ঘটনাটি আমি যদি একটু আলোচনা করে বলতে চাই। বৃহস্পতিবার গাজীপুরে পরপর দুই সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। কারণটা যদি আমরা এভাবে উল্লেখ করি, আসাদুজ্জামান তুহিন বিকেলে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে লাইভ করেন, এরপর রাতেই তাকে কুপিয়ে হত্যা করা হয়। অন্য একজন সাংবাদিক সেও এই ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করার কারণে তার উপর হামলা হয় এবং জখম করা হয়। প্রশ্ন হচ্ছে, আজকের দিনে এসে আমাদের এই গণমাধ্যমের স্বাধীনতাটি আসলে কোন জায়গায় দাঁড়িয়ে? জি, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে দেশ টিভির দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সহ আলোচক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক জনাব কামাল উদ্দিন সবুজকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যেই বিষয়টি উত্থাপন করলেন যে গত বৃহস্পতিবারে গাজীপুরে যে দুঃখজনক ঘটনাটি ঘটল, যে একজন সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করা হলো, তো এর পিছনে কি কারণ? তো আমরা যদি বলি যে গাজীপুরের সাংবাদিক হত্যার এই ঘটনাটি তো নতুন নয়। বিগত সরকারের আমলে আমরা যে হিসাবটি আমাদের কাছে রয়েছে, যে বিগত সরকারের আমলে প্রায় ৬৬ জন সাংবাদিক নিহত হয়েছে। বিগত হাসিনা সরকার ক্ষমতায় আসবার পরে তাদের ১৫ বছরে। তো তার ধারাবাহিকতায় আমরা দেখলাম যে জুলাই বিপ্লবে আমাদের ৬ জন সাংবাদিক নিহত হয়েছে। আমরা ধরে নিয়েছিলাম যে জুলাই বিপ্লবের পরে আর একজন সাংবাদিকও নিহত হবে না, হামলার শিকার হবে না, তাদের কর্মক্ষেত্রে নিরাপদ থাকবে। কিন্তু আমরা দেখলাম যে গাজীপুরে প্রকাশ্যে দিবালোকে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হলো। তো আমরা এই ঘটনাটি খোঁজ নিয়ে দেখতে পেলাম যে এখানে সে বিকালবেলাতে একটি চাঁদাবাজির ঘটনাকে লাইভ করছিলেন। তো কেউ কেউ বলে তার প্রেক্ষিতে আরেকটি ঘটনাকে এর সাথে রিলেট করা হচ্ছে, যে সেখানে আরেকটি মেইলি ঘটনা, সংঘটিত একটি ঘটনা রয়েছে। আমি বলি, যেটাই ঘটুক না কেন, যাই হোক না কেন, সাংবাদিকরা কেন হত্যার শিকার হবেন, এটি আমার প্রশ্ন। তো এখানে আমি যদি বলি যে আজকে অনেকে প্রশ্ন করেন যে সাংবাদিকরা বিগত সময়ে যে নানা ধরনের চাপের মুখে ছিলেন, কাজের নিরাপদ পরিবেশ ছিল না, তো নতুন সরকার আসবার পরে কি এখনও কি চাপ ফিল করেন কিনা আমাদের কাছে যখন প্রশ্ন করে, আমরা মনে করি যে আমরা চাপ ফিল না করলেও এটি আরেকটি ঘটনার সাথে সম্পৃক্ত, সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি। শুধু এটি সাংবাদিকদের নিরাপত্তা দিতে চাইলেই, যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটে, সাংবাদিকদের নিরাপত্তা দিতে চাইলেও সেটি সম্ভব হবে না সরকারের পক্ষে। তো আমি বলবো যে সাংবাদিকদের কাজের পরিবেশের কিছুটা উন্নতি হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির সে ধরনের উন্নতি ঘটে নাই, যার কারণে সাংবাদিকদেরকে আজকে এই ধরনের হামলার শিকার হতে হচ্ছে। তো যার একটি পরিণতি আমরা দেখলাম যে গাজীপুরে আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হলো। তো এটি আমরা কোনোভাবেই কামনা করি না। সরকারের যে মেজারগুলো নেওয়া দরকার ছিল সাংবাদিকদের নিরাপত্তার জন্য, আমি বলবো সেখানে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এটি আমি নির্দ্বিধায় বলতে চাই যে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার জন্য যেই কাজগুলো করা দরকার ছিল, আমাদের এটার সাথে যেই মন্ত্রণালয়, যেই তথ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যাদের উপরে এই দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়ার এবং আমাদের কাজের নিরাপদ পরিবেশ সংরক্ষিত রাখবার জন্য, তারা সঠিক দায়িত্বটি পালন করেননি আমার মনে হয়। সেটি যদি হতো তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে সাগর রুনির হত্যার পরে বিগত সরকার তাদের হত্যাকারীদের বিচার করবার কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেননি। আমরা দেখেছি যে শুধু তাদের ১০০
8 বার 9 বার করে তাদের চার্জশিটের তারিখ পিছানো হয়েছে। তো আমরা ধরে নিয়েছিলাম যে নতুন সরকার আসলে এই বিচারটি তারা করবেন। তো আমরা দেখছি সেই ধারাবাহিকতায় একইভাবে সে তারিখ বারবার পিছানো হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম। আমি যেতে চাই জনাব কামাল উদ্দিন সবুজ আপনার কাছে। আমি অন্য একটি বিষয়ে আমি আপনাকে আগে জানিয়ে রাখি, তারপর আপনার কাছে প্রশ্ন নিয়ে আসছি। সেটা হচ্ছে মাল্টিভিম কর্পোরেশনের নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান যেটি ভুয়া কাগজপত্র দেখিয়ে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে প্রমাণ সহ এমন সংবাদ প্রচার করে আমাদের দেশ টিভি। সবচেয়ে যে দুঃখজনক বিষয়টি হচ্ছে সংবাদ প্রচারের 2 বছর পর প্রতিষ্ঠানটি মামলা দিয়ে দেশ টিভির প্রতিবেদককে অনেকটা হয়রানি করে এবং দেশ টিভির প্রতিবেদককে পরপর দুইবার পিবিআই জিজ্ঞাসাবাদ করে এবং পিবিআই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয় আমাদের এই প্রতিবেদককে। আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে এগুলো কি আসলে অন্তর্বর্তী সরকারের সময় গণমাধ্যম স্বাধীন নয় এমন একটি প্রেক্ষাপট তৈরি করার জন্য ষড়যন্ত্র চলছে কিনা, নাকি আমরা মেনে নিব যে এই সময় এসেও আসলে গণমাধ্যম স্বাধীন নয়? আপনি কি মনে করছেন? আপনি প্রথমে এটার উত্তর দিতে বলছেন, এখন যেটা ঘটনাটা বলেছেন এটাই তো? জি ধন্যবাদ। প্রথম হচ্ছে যে মানে যেটা বললেন যে 2 বছর আগের একটা ঘটনা দেশ টেলিভিশনের, এখন এই সময় এসে কিন্তু মামলা হয়েছে, 2 বছর আগে প্রচার হয়েছে। আমি বুঝতে পেরেছি। এখন কথাটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে যখন এই ঘটনাটা সংঘটিত হয়েছে তখন অন্য আরেকটা রেজিম ছিল, অন্য আরেকটা সরকার ছিল ডেফিনেটলি। আর গত 1 বছর আমরা একটা ভিন্ন আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ পরিচালনা করছেন। তো যাই হোক, ওই সময় কেন আসলে তো মানে মামলাটা যদি এটার মেরিট আছে কি নাই সেটা তো আদালত বিচার করবে, বা এটার জন্য তো সংস্থা আছে নির্ধারিত। কিন্তু কথাটা হচ্ছে তখন কেন করে নাই, যেহেতু না করে 2 বছর পরে করেছে, কাজে এর মধ্যে একটা সন্দেহের অবকাশ তো রয়ে গেছে যে একটা বিষয়টা হচ্ছে যে আমি এটা এভাবে বর্ণনা করতে চাই। সেটা হচ্ছে যে দেশ টেলিভিশনের কোনো প্রতিবেদনের ব্যাপারে বা কোনো রিপোর্টের ব্যাপারে যদি কোনো তাদের আপত্তি থাকতেই পারে, শুধু দেশ টেলিভিশনে না, যে কোনো গণমাধ্যমের রিপোর্ট নিয়ে, সেজন্য প্রেস কাউন্সিল আছে বা অন্যান্য আরও সংস্থা আছে, প্লাস হচ্ছে যে আইন আদালত তো আছেই। সেটা 2 বছর পরে করাটার মধ্যে একটা সন্দেহ রয়ে গেছে। আরেকটা হচ্ছে যে এই প্রতিবেদন নিশ্চয়ই প্রতিবেদকের এখানে বক্তব্য আছে। তো এখন দুটো হতে পারে, একটা হলো যে এই সরকারের আমলে না, আমি এটা যেহেতু আইনের ইয়েতে চলে গেছে, সেটা আমি মনে করি যে সেটা হয়তো সরকারি হওয়াটা উচিত না। প্রথম কথা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতার আমরা কথা বলি সবসময়, সেটার কথা আমি পরে আসছি। আমি আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি এভাবে। সেটা হচ্ছে যে এটা এখন যেহেতু আদালতে গড়িয়েছে, সেখানে নিশ্চয়ই আদালত দেখবে, কিন্তু প্রতিবেদকেরও এখানে বক্তব্য আছে একটা। সেকেন্ডলি হচ্ছে যে 2 বছর পরে এই মামলাটা কেন করা হয়েছে এটা আমি নিজে, আমার কাছেও বোধগম্য নয়। নিশ্চয়ই এখানে কোনো হয়তো ভিতরে কোনো কারণ থাকতে পারে, সেটা এই মুহূর্তে আমার কাছে জানা নেই। আমরা যেটা বলছি যে এটা কি আপনি যেটা বলছেন গণমাধ্যমের স্বাধীনতা কিনা, শুনে গণমাধ্যম অনেক রিপোর্ট করে, অনেক রিপোর্ট করবে, সারা পৃথিবীতে করে, বাংলাদেশেও করে, এবং এটা এসব অনেক আপনার গণমাধ্যমে অনেক লেখা নিয়ে, রিপোর্ট নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এগুলোর প্রতিবাদ হয়, এগুলোর রিজয়েন্ডার দেওয়া হয়, সেগুলো তো স্বীকৃত কতগুলি পন্থা আছেই, এতে কোনো আপত্তি নেই। যারা এগ্রিভড পার্টি হয় তারা দিতেই পারে, কিন্তু এটা সত্য কি মিথ্যা সেটা অন্য কথা। আরেকটা হলো হয়রানি করা। এটা যদি এটা যদি হয়রানিমূলক হয় তাহলে এটা খুবই খারাপ ব্যাপার এবং নিন্দনীয় ব্যাপার, এবং এটা এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে থাকে। তো যারা মনে করেন সমাজে নানা ধরনের টাকা পয়সা থেকে শুরু করে নানা ধরনের, যারা মনে করে যে ক্ষমতার এক ধরনের কাছাকাছি থাকে বা ক্ষমতাকে নানা ধরনের ব্যবহার বলেন, অপব্যবহার করতে পারে, তারা অনেক সময় তাদের অনেক অপকর্মকে জায়েজ করার জন্য তারা আপনার নানা ধরনের পন্থা অবলম্বন করে। সেটা হতে পারে একটা, আর নাও হতে পারে যদি এটার মধ্যে যদি মেরিট থাকে, যেটা আমি বারবারই বলছি 2 বছর আগের কথা। আমি যেটা বলছি বর্তমান সরকার যে 1 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার এখন পরিচালিত হচ্ছে, আমরা কিন্তু গত 1 বছরে অনেক স্বাধীনতা ভোগ করছি কিন্তু সাংবাদিকরা, এটা কিন্তু সত্য কথা। কিন্তু কথা হচ্ছে এখন আবার নিরাপত্তার ব্যাপারটা খুবই জোরালো হয়ে আসছে, বিশেষ করে গাজীপুরে যে গত পরশুদিন যেই আপনার আসাদুজ্জামান তুহিন নামে যে সাংবাদিকটাকে কুপিয়ে হত্যা করা হলো, এর মধ্যে দিয়ে নতুন করে সাংবাদিক সমাজকে আবার আমরা কিন্তু এটা কিন্তু নতুন আবার কিছুদিন বন্ধ ছিল, আবার একটা নতুন একটা আমরা হত্যাকাণ্ড দেখতে পেলাম, এর মধ্যে আমরা আবার উদ্বিগ্ন হলাম।
গত ফেসিবাদী আমলে দেখেন আমরা প্রায় 66 মানে 66 জন সাংবাদিক প্রাণ হারিয়ে মানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে নানাভাবে। সেগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি। আমার সহ আলোচক আছে, সে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, আমি নিজেও আমরা এই এর মধ্যে আছি। আমরা বহু আন্দোলন করেছি, সেটা আমাদের আন্দোলন থাকবে, অতীত হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এই গভর্নমেন্টের আমলে আসলে এই ধরনের আমরা বলি যে আমরা এখন অনেক বলতে পারি, আমরা লিখতে পারি, অনেক কিছু সমালোচনা করতে পারি, এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সমালোচনাও কিন্তু করতে পারি। কিন্তু এটা উনি নিজেও বলেছেন, এটা কিন্তু অত্যন্ত পজিটিভ দিক, ফাইন। কিন্তু একজন সাংবাদিক যখন নিরাপত্তাহীনতায় ভুগেন, সেটা তো তাহলে আপনার খুব শঙ্কার কারণ। পৃথিবীতে বহু জায়গায় বহু দেশেই সাংবাদিকরা নিহত হয়, হত্যাকাণ্ডের শিকার, এটা আছে। পেশাগত দায়িত্ব পালন করতে অনেক সময় নিহত হয়, ওয়ার ফিল্ডে যেয়ে নিহত হয়, সেটা তো আছেই। সাংবাদিকরা তো ঝুঁকি নিয়ে কাজ করে। কিন্তু গাজীপুরে যে ঘটনাটা ঘটলো, এটা তো আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এখন আমাদেরকে আবারও নতুনভাবে ভাবতে হচ্ছে যে এই সরকারের আমলে আমরা যে নিরাপত্তাটা চেয়েছিলাম সাংবাদিকদের, এবং সাথে সাথে সাংবাদিকদের স্বাধীনতা, দুটোই থেকে নিরঙ্কুশ হয়, সেখানে আবার আমরা বাধাগ্রস্ত হলাম। তো কাজেই আমরা চাইবো যে যে ঘটনা, গাজীপুরের ঘটনা বলা হচ্ছে, এটা পুলিশ প্রশাসন থেকে বলা হচ্ছে যে এটা হানি ট্র্যাপের সঙ্গে এটা জড়িত। আমরা এখনও আসলে জানি না, এটা পুলিশ প্রশাসন থেকে বলা হচ্ছে, আবার অন্য ভার্সানও আছে। আমরা চাই যে এটা সঠিক তথ্যটা বেরিয়ে আসুক। সবচেয়ে বড় কথা হচ্ছে যে গাজীপুর তো একদম বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো নাগরিকই, শুধু সাংবাদিক কেন, যে হত্যাকাণ্ডের শিকার হবে সেটা তো কাম্য নয়। এবং এই ধরনের আরও বহু ঘটনা এর মধ্যে ঘটেছে। এবং আপনি জানেন যে গত শুধু সাংবাদিক না, গত মনে হয় 24 ঘন্টায় সারা বাংলাদেশে মনে হয় প্রায় 8-10 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এর মধ্যে সাংবাদিকও আছে। তো এগুলো কিন্তু আমাদের আইন শৃঙ্খলা যে অবনতি, সেটাই দিকেই আমরা এটাকেই নির্দেশ করে। তো এখন কথাটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে সরকার পরিচালনা করছেন, এই দিকে কিন্তু ওনাদের অনেক গাফিলতি আছে বলে আমার কাছে মনে হয়। অনেক কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখন দেখেন আপনার গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করে সেখানকার যে পুলিশ কমিশনার আছে, যে ডিএম, এটা আপনি জানেন যে গাজীপুর তো আপনার মেট্রোপলিটন পুলিশ একটা শহর, মেট্রোপলিটন সিটি। তো উনি বলছেন যে সেটা রাজনৈতিকভাবে যে এই বিগত যে সরকার ছিলেন, যে দলীয় সরকার আওয়ামী লীগের কথা মিন করেছেন, যে এটা আওয়ামী লীগের এখানে অনেক প্রভাব প্রতিপত্তি ছিল, এবং কাজেই তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য, এটা পুলিশের ভার্সান, দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে। উনি এটা বলেন নাই যে এটার সঙ্গে তারা জড়িত। কাজেই উনি যেটা ইঙ্গিত দিতে চাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেসব হত্যাকাণ্ড হচ্ছে, এগুলোর সঙ্গে এই ধরনেরও একটা সংশ্লিষ্টতা থাকতে পারে, এই ধরনের ইঙ্গিত কিন্তু আছে। আচ্ছা, আমাদের কথা হচ্ছে যে এই ধরনের ইঙ্গিত যদি থেকেও থাকে, একজন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে এগুলো যাতে না হয়। এখন যে একটা নতুন বাংলাদেশের মানুষ দেখতে চায়, আমরাও দেখতে চাই, সেখানে উনি এটা বললে তো এটা হবে না, কারণ উনি তো এটার অথরিটি, ওনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। উনি যদি ওই ফেসিবাদী আমলের ষড়যন্ত্রের কথা বলে নিজের দায়িত্ব এড়াতে চান, তাহলে তো হবে না। থাকতে পারে, থাকলে সেটা বাইর করতে হবে তাকে, এবং যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সাংবাদিক না, কোনো মানুষ, কোনো নাগরিকের যাতে প্রাণহানি না ঘটে, সেকে নিশ্চিত করতে হবে। তো এটা যেরকম একটা শুধু। আরেকটা জিনিস হচ্ছে কি, আমি মনে করি বাংলাদেশের এখন যে নতুন পরিস্থিতি, এই সরকার যদিও রাজনৈতিক সরকার নয়, কিন্তু বাট এই সরকারেরও একটা রাজনীতি আছে কিন্তু। কাজে আমি মনে করি বাংলাদেশে এখন যারা ফেসিবাদী যেসব আমলকে যারা বিরোধিতা করেছে, যারা ফেসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আপাত দৃষ্টিতে, সেই রাজনৈতিক দলগুলি, বিএনপি, জামাত সহ, এনসিপি সহ যারা অন্যান্য রাজনৈতিক দলগুলি আছে, তাদেরও কিন্তু এই দায়িত্বটা আছে। কারণ এটা সবসময় থাকে, এখনও আছে, এখন আরও বেশি। কারণ এই পরিস্থিতিতে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির দায়িত্ব এই কারণেই আছে, কারণ বাংলাদেশ, আপনি দেখেন কিছুদিন আগে কিন্তু আমরা গোপালগঞ্জে একটা বড় ধরনের ঘটনা দেখেছি, আমি এটা বিস্তারিত যাচ্ছি না। এছাড়াও আমরা অনেকগুলি ঘটনার অবতারণা দেখেছি, যে ফেসিবাদের দোসররা বিভিন্ন জায়গায়, তাদের কিছু লোক হয়তো দেশ থেকে পালিয়ে গেছে, তাদের লোকজন কিন্তু সব জায়গায় বসে আছে। তারা যেটা ওই যে পুলিশ কমিশনারের কথা আমি বলছি এখন, কথা যেটা ওই কথা প্রসঙ্গে বলছি, কাজে তারাতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা
যেহেতু কোনো স্পেস খুঁজে তারা অন্য কারো আন্দোলনের মধ্যেও তারা কিন্তু ঢুকে পড়ে। এটা কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, সচিবালয়ের ঘটনা ঘটেছে, আপনার মাইলস্টোনের ঘটনায় ঘটেছে। যখন আনসাররা যখন দাবি দাওয়া নিয়ে মানে সচিবালয় ঘেরাওগুলো ওই সময় ঘটেছে। সচিবালয়ের অন্যান্য অনেকগুলি এবং ইভেন এমনকি জুলাই যোদ্ধাদের অনেক আন্দোলনের, ওদের অনেক দাবি দেওয়ার মধ্যে তারা যখন ঢাকার রাস্তায় প্রতিবাদ করছিল, আন্দোলন করছিল, এসব জায়গায় কিন্তু ফেসিবাদের লোকরা কিন্তু সমর্থকরা ঢুকে পড়ে ল অ্যান্ড অর্ডার ক্রিয়েট করার চেষ্টা করেছিল। তো কাজে আমরা যেটা বলতে চাই, এই সরকার মানে যারা পরিচালনা করছেন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি যেভাবে পরিচালনা করছেন এর চেয়ে অনেক বেশি দক্ষতার সঙ্গে পরিচালনা করা উচিত। কারণ তারা এই সকল কিছু তাদের মধ্যে আছে। আর তাছাড়া আরেকটা যেটা আমরা সবসময় আমরা বলি যে এই যে ঘটনা খোদ ঢাকা শহরেই মনে হয় যেন আপনার গোয়েন্দা যে কতগুলি তথ্য থাকে, এই তথ্যগুলোর মধ্যে এবং সরকারে যারা থাকে, যারা এই আইনশৃঙ্খলা রক্ষার জন্য যারা দায়িত্ব যাদের উপর অর্পিত হয়েছে, তাদের মধ্যে কোথাও যেন একটা গ্যাপ রয়ে গেছে, ঠিকমতো পায় না, আবার হয়তো পায়ও। আরেকটা কথা হচ্ছে যে আবার আমাদের এই আশঙ্কাও জাগে, যারা এই গোয়েন্দা তথ্য দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট বা যারা এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সংশ্লিষ্ট, তাদের মধ্যে ফেসিবাদী দোসররা কোনো না কোনোভাবে কাজ করছে কিনা, সেটা একটা মানে সে প্রশ্ন কিন্তু উঠে আসছে। কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে আবার আপনার কাছে আসবো। আমরা একটা ছোট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, সঙ্গে থাকুন, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমরা আবারও ফিরবো আমাদের আলোচনায়। আমি এই মুহূর্তে যেতে যাচ্ছি শহীদুল ইসলাম আপনার কাছে। যে প্রশ্নটি একটু আগেই আমি করেছিলাম যে আমাদের দেশ টিভির একটি অনুসন্ধানীমূলক সংবাদ প্রচার এবং এটি প্রমাণ সহকারে সংবাদটি প্রচার ছিল যে এমন মাল্টিভিম কর্পোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভুয়া কাগজপত্র দেখিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে, লোপাট করেছে, বিদেশে পাচার করেছে, এরকম এই ধরনের একটি সংবাদ ছিল এবং সেটি প্রমাণ সাপেক্ষে এই সংবাদটি প্রচার করা হয়েছিল। 2 বছর পরে এসে তারা দেশ টিভি এবং প্রতিবেদকের নামে মামলা করেন। আবার প্রশ্ন হচ্ছে, 2টা বছর পরে এসে এই ধরনের মামলা আসলে কি বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য ষড়যন্ত্র, যে বর্তমান সরকারের সময়ে কোনো অনুসন্ধানীমূলক কাজ, সংবাদ প্রচার আসলে স্বাধীন নয় কিংবা গণমাধ্যম স্বাধীন নয়, এই ধরনের কিছু সৃষ্টি করার জন্য কিনা, নাকি আসলেই আমাদের বর্তমান সরকারের আমলে আমরা আসলে অন্তর্বর্তী সরকারের এই সময়ে এসে আমরা গণমাধ্যম কর্মী আসলে স্বাধীন নয়? দেখুন, আমি এই বিষয়টি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে চাই যে রিপোর্টটি হয়েছে 2 বছর আগে আর মামলা হলো 2 বছর পরে। তো কিছু ঘটনা আমাদের কাছে আছে, যেমন ধরুন যে এই জুলাই বিপ্লবের পরে দেখা গেল যে সরকার ঘোষণা দিল যে যারা অতীতে ডিপ্রাইভ ছিল, যারা বৈষম্যের শিকার ছিল, তাদেরকে কিছু সুযোগ নতুন সরকার দেবে। তখন দেখা গেল বিগত সরকারের সময় দুর্নীতির দায়ে, অর্থ লোপাটের দায়ে, অন্য ক্রাইমের দায়ে যারা চাকরিচ্যুত হয়েছিলেন অথবা পানিশমেন্টের শিকার হয়েছিলেন, তারা এসে করলেন কি, এই সরকারের কাছে আবেদন জানালেন যে বিগত সরকারের সময় আমরা ডিপ্রাইভ ছিলাম, আমরা বৈষম্যের শিকার ছিলাম, সুতরাং আমাদেরকে সুযোগ দিন, আমাদেরকে প্রমোশন দেয় নাই, আমাদের প্রমোশন বঞ্চিত করেছে। এরকম সচিবালয় থেকে আমরা এরকম কিছু কথা আমাদের কাছে এসছে। পরে খবর নিয়ে দেখা গেল যে তার বিরুদ্ধে যে পানিশমেন্টের যে দেয়া হয়েছিল, যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল, যৌক্তিকভাবে নেওয়া হয়েছিল, এই সরকার কাছ থেকে তারা একটা সুযোগ নেওয়ার জন্য, অ্যাডভান্টেজ নেওয়ার জন্য সেই বিষয়গুলো নিয়ে আসছে। এখন ওই বিষয়টা সেই রকম কিনা যে বিগত সরকারের সময় সে অন্যায় দুর্নীতি করছে এটা জানে এবং সেই সময় জানার কারণে দেখা গেল যে তার বিরুদ্ধে যে নিউজটি হয়েছে সে যৌক্তিক কোনো কারণ ছিল না। নতুন সরকার আসার পরে সে একটা যুক্তি দাঁড় করবার চেষ্টা করছে কিনা যে আমাদের এই নতুন সরকারের কাছে আমি বলবো যে বিগত সরকার আমার সাথে বৈষম্যমূলক আচরণ করেছে, আমার বিরুদ্ধে এই নিউজ করিয়েছে, সুতরাং আমরা এই সুযোগটি নেব। সেই সুযোগ নেওয়ার জন্য এটি করতে পারেন, অথবা অন্য কোনো কারণও থাকতে পারে, সেটি আসলে খুঁজে দেখা দরকার। যেহেতু একটি মামলা হয়েছে, আমার মনে হয় যে এটি আমি বলবো যে দেশ টিভি কর্তৃপক্ষকে বলবো এই মামলাটি শক্ত হাতে পরিচালনা করবার জন্য। যদি যেই ব্যক্তি জড়িত এর সাথে, যে কোম্পানি জড়িত, তারা যদি উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকদেরকে হয়রানি করার জন্য এটি করে থাকে, তাহলে আমার মনে হয় যে এটির জন্য রেমেডি আছে, এটি প্রেস কাউন্সিল আছে, সেখানে যেতে পারে। সাংবাদিক সংগঠন আছে, ইউনিয়ন আছে, তাদের কাছে যদি এ ব্যাপারে অভিযোগ করে, তারাও খতিয়ে দেখতে পারে যে ঘটনাটি কী। সুতরাং আমার মনে হয় যে দুটি হতে পারে। তো এজন্য
দেশ টিভি কর্তৃপক্ষকে আমি অনুরোধ জানাবো যে এই বিষয়টা আপনারা আপনাদের জায়গা থেকে একটি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। জি, ধন্যবাদ কামালউদ্দিন সবুজ। আমি আপনার কাছে এই প্রশ্নটি আরেকবার রাখতে চাই যে আমি জানিয়েছিলাম যে আমাদের প্রতিবেদককে কিন্তু পরপর 2 বার পিবিআই থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনি কিভাবে দেখছেন? আসলে কি বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র দাঁড় করানোর কোনো দিক আপনি মনে করছেন কিনা 2 বছর পরে এসে মামলা করাচ্ছি? হ্যাঁ, আমি একটু আগে এটার উপর কিছুটা বলেছি। সেটা হচ্ছে যে 2 বছর আগে যখন ঘটনাটা ঘটেছে এবং যে মাল্টিবিম আপনি যে প্রতিষ্ঠানের কথা বলছেন, তারা বিভিন্ন ভুয়া কাগজপত্র দিয়ে প্রায় কয়েকশো কোটি টাকা লোপাট করেছে, বিদেশে পাচার করেছে এবং সেই রিপোর্টই করেছেন। এবং এই রিপোর্ট দেশ টেলিভিশনের যে প্রতিবেদক এবং দেশ টেলিভিশনের কাছে মানে মোটামুটি সব ধরনের প্রমাণাদিও আছে। তো এবং এর পরেও তখন কিন্তু দেখেন, তখন 2 বছর আগে এই মামলাটা করে নাই এবং যে যারা এই কাজটার সঙ্গে সংশ্লিষ্ট ছিল তারা হয়তো রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ছিল। তখন যে সরকার ছিল তাদেরকে হয়তো এম্বারেস করতে চায় নাই, সেজন্য হয়তো করে নাই। এবং আবার যেটা অর্থ লোপাটের ব্যাপার, আপনাদের কাছে যেহেতু প্রমাণ আছে, কারণ তাদের তো দুর্বলতা ছিল, সেজন্য করে নাই। এখন 2 বছর পরে এসে এখন হয়তো এমন কোনো চেষ্টা করছে, হয়তো কারোর সঙ্গে কোনো চিন্তা করছে, কোথাও কোনো লবি খুঁজে পাওয়া যায় কিনা, কারোর মাধ্যমে এটাকে প্রভাবিত করে এখন আবার একটা ফায়দা লুটা যায় কিনা। হয়তো বলে দিল যে আগের আমি যতটুকু শুনতে পেরেছি যে আগের যে সরকার ছিল সেই সরকারের সঙ্গেই রাজনৈতিকভাবে যেই কোম্পানির মালিকদের সংশ্লিষ্টতা ছিল। তো কাজেই সেই সরকারকে তারা বিব্রত করে নাই, একটা জিনিস। সেকেন্ডলি, এখন যে নতুন একটা সরকার আসছে সেটা তাদের নানা উদ্দেশ্য থাকতে পারে। একটা হচ্ছে নতুন করে জিনিসটাকে ওপেন করা একটা জিনিস, আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ওপেন করে হয়তো এটাও হইতে পারে আপনার এই অ্যাপ্রিহেনশনও আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না যে এই সরকারের আমলে যদি তেমন কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তেমন যদি কোনো তারা যেটা চায়, তারা হয়তো এই ক্যাম্পেইনও করতে পারে যে এই সরকার আমলে ন্যায় বিচার পাচ্ছে না বা গণমাধ্যম স্বাধীন নয়, নানা জিনিস হতে পারে একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা দেশ টেলিভিশনের প্রতিবেদক সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট তাদেরকে বারবার পিবিআই নিয়ে যাচ্ছে, সেটাও তো আবার ঠিক না। তারা বলতে পারে, এখন এটা যদি হয়রানির জন্য হয় যেটা শোনা যাচ্ছে, এটা তো খুবই নিন্দনীয় একটা ব্যাপার। আর তাদের কাছে তো, আর দেশ টেলিভিশনের আপনাদের কাছে তো সেই প্রমাণাদি আছে। তো কাজেই বিষয়টা হচ্ছে যে এইভাবে করে তো আসলে বিষয়টার সুরাহা করা যাবে না। এখন একটা আমার ধারণা এটা হয়তো তারা কিছুটা হ্যাসেল করার জন্য এটা করতে পারে। আর যেহেতু এই টাকা যেহেতু পাচার হয়ে গেছে বলছেন, লুটপাট হয়ে গেছে এবং প্রমাণ আছে, সেই জায়গা থেকে ফেস সেভ করার জন্য হয়তো নানা ধরনের পথ খুঁজতে পারে আমার ধারণা, এবং সেই পথই মনে হয়তো খুঁজছে আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব সবুজ। আমি এই মুহূর্তে আরো একবার শহীদুল ইসলাম আপনার কাছে আসতে চাই। আমি যদি কিছু রিপোর্টের ভিত্তিতে কথা বলি, সেটা হচ্ছে টিবিআই এর সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত 1 বছরে 496 জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন, 266 জনকে হত্যা মামলার আসামি করা হয়েছে এবং 3 জন নিহত হয়েছেন। এটি কেবল সংখ্যা নয়, বরং স্বাধীন সাংবাদিকতার উপর এক ধারাবাহিক দমন পীড়নের প্রতিচ্ছবি। আপনার অভিজ্ঞতার আলোকে কি বলছেন? দেখুন, সাংবাদিকদের উপরে নির্যাতন, হুমকি, এটি তো বাংলাদেশে একটি চলমান প্রক্রিয়া বলবো আমি, যে সাংবাদিকরা নানা ধরনের হুমকির মুখে থাকে সবসময়। তো এই হুমকিটি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আসে। হয়রানি, মামলা খাওয়া, এই জিনিসগুলোকে আপনি কিভাবে না, দেখুন, সেটাই আমি বলছি যে তো এক ধরনের সাংবাদিকরা তো একজন অনিশ্চয়তার মধ্যে থাকেই সবসময়। তারা কাজ করতে গেলে, তারা যেহেতু সমাজের নানা ধরনের অসঙ্গতি নিয়ে কাজ করে, এখানে একটি ক্ষুব্ধ গ্রুপ তৈরি হয় যাদের বিরুদ্ধে নিউজগুলো আসে, যারা এই অন্যায়ের সাথে জড়িত। তারা সবসময় সাংবাদিকদেরকে বাঁকা চোখে দেখবে, এটাই তো স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলার ঘটনাগুলো, হামলা তো এক ধরনের বিষয়, যে মামলাগুলো হয় সেখানে তাদেরকে হয়রানি করবার জন্য এই মামলাগুলো নেয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে মামলাগুলো থানাতে করে, কোর্টে করে, সেই মামলাগুলো নেয়ার ক্ষেত্রে থানাগুলো থেকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। যে হুট করে একজনে মামলা করতে গেলেই সাংবাদিকদের বিরুদ্ধে একটা মামলা নিয়ে নিল, তাকে হয়রানি করতেছে, এরকম অতীতে অনেক ঘটনা আছে। তো আপনারা দেখবেন যে আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্টের কথা যদি, ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, তো সেই আইনের কথা যদি ধরি, তখন সাংবাদিকদের বিরুদ্ধে কয়েক হাজার মামলা হয়েছে।
তো সেখানে তাদেরকে হয়রানি করা হয়েছে এবং সেই ধারাতে কিছু জামিন অযোগ্য ধারাও ছিল, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি এই আইনগুলো বাতিল করবার জন্য। তো সেই ধারা এখনও যদি অব্যাহত থাকে সেটি দুঃখজনক। আমি বলবো যে সেটি দুঃখজনক। যে মামলার কথা বললেন আপনি, 496টি 266টি মামলা হয়েছে। তো এটি আমার মনে হয় যে এটি খতিয়ে দেখা দরকার সরকারকে। তারা তো, সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে সাংবাদিকদের কাজের নিরাপত্তা নিশ্চিত করবে তারা, এটি তারা ওয়াদাবদ্ধ, যেহেতু তাদের এই মামলাগুলো খতিয়ে দেখে সেখান থেকে একটি নির্দেশনা জারি করা উচিত। আমি মনে করি যে মামলাগুলো হয়রানি করবার জন্য অহেতুক করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া উচিত। আমার মনে হয় সাংবাদিকদেরকে হয়রানি করবার জন্য এই মামলাগুলো যারা করেছেন, আমি বলবো যে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত, যদি হয়রানি করার উদ্দেশ্যে করে থাকেন। আর যদি যৌক্তিক কোনো কারণ থাকে তাহলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার জন্য, গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করার জন্য যেটি বলা হয়েছে যে প্রেস কাউন্সিল আছে, তাদের কাছে যেতে পারে। কোনো রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ হলে তার রিমেডি আছে। সেই পথে না গিয়ে যদি হয়রানি করার দিকে কেউ যদি চিন্তা করে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি তাদেরকে, সাংবাদিকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রের দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটি রাষ্ট্র পালন করবে। সেটি যদি না করে তাহলে আসলে এই গণমাধ্যম যে রাষ্ট্রের আমরা যে চতুর্থ স্তম্ভ বলি, সেই ভূমিকা তারা পালন করতে পারবে না। সুতরাং গণমাধ্যম যদি স্বাধীন না থাকে, সাংবাদিকরা যদি নিরাপদ না থাকে, তাহলে একটি রাষ্ট্র দুর্বল হয়ে যাবে, রাষ্ট্র স্বাধীন থাকবে না। সুতরাং সেই স্বাধীনতা নিশ্চিত করবার জন্য গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আপনাকে ধন্যবাদ জনাব কামাল উদ্দিন সবুজ। আপনার কাছে আসতে চাই, সিপিজে এর একটি রিপোর্টে দেখা গেছে গত 10 বছরে সাংবাদিক হত্যার বেশিরভাগ ঘটনায় বিচার হয়নি। 2022 সালে অন্তত 17 জন সাংবাদিক হামলার শিকার হন এবং মামলার নিষ্পত্তিও হয়নি। সেক্ষেত্রে মাঠ পর্যায়ে সাংবাদিকরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং তাদের জন্য কোনো রাষ্ট্রীয় নিরাপত্তা প্রোটোকল নেই। আপনি কি বলবেন, নতুন করে কি আসলে সাংবাদিক নিয়ে এখনো ভাবার সময় হয়নি? না, আমি তো একটু বলার চেষ্টা করেছিলাম এর আগে। সেটা হচ্ছে যে দেখেন, সাংবাদিকরা সবসময় ঝুঁকি নিয়ে কাজ করে, এটা পৃথিবীর সব দেশে একই রকম, বাংলাদেশেও আছে। তো বাংলাদেশে একটু বেশি এই কারণে যে বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে আমরা যেটা বলি যে সরকারই একমাত্র সাংবাদিকদের বিপক্ষ না, অনেক প্রাইভেট অপারেটরসরাও আছে যারা সাংবাদিকদের বিরুদ্ধে কাজ। যদি কিছুক্ষণ আগে আপনি যে আপনার দেশ টেলিভিশনের বিরুদ্ধে যে ইয়েটা করছে, এটা কিন্তু সরকার না, কিন্তু এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান করেছে। কাজে সাংবাদিকদের ঝুঁকি বিভিন্ন দিক থেকে আসে। বাংলাদেশের 54 বছর আপনি দেখুন, বাংলাদেশে 100% স্বাধীনতা সংবাদপত্র ভোগ করেছে গত 54 বছরে, এটা হয়তো এভাবে বলা যাবে না। কিন্তু আমরা কিছু সময় পেয়েছি এর আগে, 1 বছরের আগেও বেশ কিছু, মানে বিশেষ করে আপনার 77 থেকে প্রায় 81-82 মার্চ পর্যন্ত, এরপরে আবার 91-এর পর যখন গণ আন্দোলনকে নতুন করে আবার একটা সরকার আসলো, আপনারা জানেন, এরশাদ বিরোধী আন্দোলন, এরপরেও বেশ কিছুদিন আমরা পেয়েছি যে মোটামুটি গণমাধ্যম মোটামুটি স্বাধীন ছিল। হ্যাজার্স তো সবসময় ছিলই, কম বেশি এটা থাকে, কিন্তু একটা সহনীয় পর্যায়ে ছিল। গণমাধ্যম অনেক স্বাধীনতা ভোগ করেছে। কিন্তু এর মধ্যে দেখেন বাংলাদেশেও অনেক লোক, আপনি যেহেতু বললেন অনেক সাংবাদিক হত্যাকাণ্ড, সে কিন্তু কোনো বিচার কিন্তু হয় না। কিন্তু আমরা এই সাগররুনি যে একটু আলোচিত একটি হত্যাকাণ্ড, এই যে তাদের এই সাগররুনি দম্পতি, আমি নিজে তখন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলাম, অনেক নেতৃবৃন্দ আমাদের সঙ্গে ছিল। আমাদের মধ্যে মতের অনেক অমিল থাকলেও সাংবাদিকদের মধ্যে এটা থাকাটাই স্বাভাবিক, গণতন্ত্রে থাকতেই পারে। আমরা সবাই এক হয়ে কিন্তু দীর্ঘদিন সাগররুনির বিচারের দাবিতে রাস্তায় ছিলাম, আন্দোলন করেছে, কিন্তু আমরা সেই বিচার আজও পাইনি এবং এটা অনেক দিন হয়ে গেছে। কারণ আপনি কি নতুন বাংলাদেশের কথা বলছিলেন, আমি যেটা বলি আজকে থেকে কি এই বিচারগুলোর আশা করতে পারি না? আমি ওখানে আসছি। আমার কথা হলো, এই যে দীর্ঘদিন বিভিন্ন সময় যে হত্যাকাণ্ডের শিকার হলো, কোনো বিচার যে হলো না। সাগররুনি হত্যার মামলা তো আমরা গত 1 বছর আমরা মনে করেছিলাম এটা একটা দৃশ্যমান অগ্রগতি, আমরা দেখলাম, আমরা কিন্তু এটা পাইনি। কিন্তু এটাও কিন্তু 100 শতাধিকবার আপনার এটা বারবারই পিছিয়েছে, এটা চার্জশিটের জন্য। কিন্তু এবারে এটা কিন্তু মানুষ আশা করেনি, অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের আমলে 1 বছরে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারতো, যেটা দীর্ঘদিন হয় নাই। সেটা নিশ্চয়ই আমাদের মধ্যে শঙ্কা তৈরি করে। তো কাজে এই যে সাংবাদিকদের হত্যাকাণ্ডের যে বিচার হলো না এবং যে হচ্ছে না, সাগররুনির হত্যাকাণ্ডের তো বিচার আমরা দেখছি না। এতে করে যারা সাংবাদিকতা করছি এবং সামনে যারা করবে, আরও
আমাদের জন্য এই সংখ্যাটাকে আরো বাড়িয়ে তুলছে যে সাংবাদিকরা যখন তার নিজের নিরাপত্তা নিয়ে বিঘ্নিত নিরাপত্তা যখন বিঘ্নিত হয় তখন তো সে সৎ সাংবাদিকতা করার ক্ষেত্রে এটা বড় বাধা হয়ে দাঁড়ায়। এবং তাহলে যদি সৎ সাংবাদিকতা, যদি স্বাধীন সাংবাদিকতা আমরা করতে না পারি, তাহলে তো দেশে যেই গণতন্ত্রের কথা আমরা সবসময় বলি, আমরা রাজনীতিবিদরা বলছেন, আমরা বলি স্বাধীন গণমাধ্যম যদি স্বাধীন না থাকে তাহলে তো গণতন্ত্র থাকে না। তো তাহলে তো আমাদের অনেক কিছুই থাকে না। গণমাধ্যম তো পৃথিবীতে তো এটা আপনি জানেন যে গণমাধ্যম হচ্ছে এমন একটা মাধ্যম যে পৃথিবীতে এটা না থাকলে সেই দেশে কোনো গভর্নেন্স ঠিকমতো চলে না, সে দেশে গণতন্ত্র থাকে না, সে দেশে আপনার মানুষের জানমালের নিরাপত্তা থাকে না, সব কিছুর সঙ্গে এটা সংশ্লিষ্ট। তারপরে দুর্নীতি কমে না, আপনার মানুষের চাওয়া পাওয়া, তাদের খাওয়া পড়া সব কিছুর মধ্যে বিঘ্ন ঘটে। তো কাজে গণমাধ্যমের স্বাধীনতা কিন্তু যেই সরকারই থাকুক না কেন, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, সামনে একটা হয়তো নির্বাচিত সরকার আসবে, এটা যদি নিরঙ্কুশ স্বাধীনতা ভোগ না করে তাহলে কিন্তু আমরা যে বিপদের জন্য আমরা যে 16-17 বছর 18 বছর যে সংগ্রাম করেছি গণমাধ্যমের স্বাধীনতা, যে মুক্ত স্বাধীন, তো সেই সংগ্রামটা আমাদের চালিয়েই যেতে হবে। তো কাজে আমরা চাই না যে সাংবাদিকরা বারবার রাস্তায় নেমে আসো, কারণ সাংবাদিকদের কাজ তো রাস্তায় নেমে আসে না, আর সাংবাদিকদের কাজ হচ্ছে লেখা, সাংবাদিকদের কাজ হচ্ছে হয়তো বলা। কিন্তু আমরা সেই কাজটাই করতে চাই, কিন্তু সাংবাদিকদেরকে মুক্ত স্বাধীন গণমাধ্যমকে মানে বজায় রাখার জন্য, সেটাকে প্রতিষ্ঠার জন্য আমরা যাতে লিখতে পারি, সেটা তো দায়িত্ব যারা বেসিক্যালি যারা যখন যে সরকার থাকে তাদের, সাংবাদিকদের আপনার জানমালের নিরাপত্তা দেওয়া। এবং সেটা না করলে তো বারবারই সাংবাদিকরা রাস্তায় নেমে আসতে হবে এবং তাদের এই প্রতিবাদ করতে হবে, বিচার চাইতে হবে। আমরা সেটা করতে চাই না। আমরা চাই যে শুধু আপনি সমালোচনা করলেই আপনি যদি সহ্য করতে না পারেন তাহলে তো আপনার গণতন্ত্র হলো না। আর একটা সরকারের উপর অনেক কিছু নির্ভর করে, কারণ তারা যদি শক্ত হাতে, তারা যদি মনে করে যে তারা সমালোচনা যেই সরকারই থাকুক, তারা যদি অনেক সমালোচনা মানে সহ্য করার ক্ষমতা থাকে, তাহলে ডেমোক্রেসি কিন্তু অনেক শক্তি হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব সবুজ। আমরা একটা বিরতি নিয়ে আবারও ফিরবো। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি। কোথাও যাবে না, সঙ্গে থাকুন, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমরা ফিরবো আলোচনায়। আমি এই মুহূর্তে শহীদুল ইসলাম আপনার কাছে আসতে চাই। আমাদের আরেকজন আলোচক জনাব সবুজ বলছিলেন আন্তর্জাতিক বিষয়গুলোর সাথে তুলনা করছিলেন। যদি আন্তর্জাতিক তুলনায় আমরা আসি, সেক্ষেত্রে নেপালের সাথে যদি আমরা কথা বলি বা তুলনা করি, সেটা হচ্ছে জার্নালিস্ট সেফটি ট্রেনিং ও ইমার্জেন্সি ফান্ড সরকারি ও এনজিও পর্যায়ে চালু আছে নেপালে। পাকিস্তানের কথা যদি আমার পার্শ্ববর্তী দেশের কথা বলি, 2021 সালে সাংবাদিক সুরক্ষা আইন পাশ হয়েছে, যদিও বাস্তবায়নে কিছুটা সমস্যা রয়ে গেছে। এই পর্যায়ে এসে আমাদের দেশের জন্য আসলে নতুন করে কি নীতি নির্ধারণের পরিবর্তন আসা দরকার আমাদের গণমাধ্যম কর্মীদের জন্য, আপনি মনে করেন? তো ধন্যবাদ। দেখুন, আমি ওই প্রশ্নে আসার আগে নতুন কি করা উচিত বলে মনে করি, তার আগে আমি আরেকটা বিষয় একটু আসতে চাই, যেটা হচ্ছে সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে যে প্রশ্নগুলো করলেন আগে। দেখুন, সাংবাদিকরা, আমরা যদি আগের কথা ধরি যে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় সাংবাদিকদের উপরে বিধিনিষেধ আসতো সরকারের পক্ষ থেকে। তো দেখা যেত যে টকশোতে কে যাবে সেটি তারা নির্দিষ্ট করে দিত, যে একে টকশোতে নিতে পারবেন, একে বাদ দিতে হবে, তাদের নেওয়া যেত না। তো কোনো নিউজ করতে হলে একটা এজেন্সির পক্ষ থেকে একটা নির্দেশনা আসতো যে এই নিউজ করা যাবে না। এর মানে রাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের বিধিনিষেধ ছিল সাংবাদিকতা করার ক্ষেত্রে। তো সেই প্রতিবন্ধকতা যদি বলেন, সেটি এখন আর নেই। রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই, কাকে টকশোতে নেওয়া যাবে কাকে নেওয়া যাবে না সেই ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। তো সেই দিক থেকে তো এখন সাংবাদিকতা গণমাধ্যম এক ধরনের স্বাধীনতা আছে। এখন যে সমস্যাগুলো রয়েছে সেটি হচ্ছে যে এক ধরনের সুবিধাবাদী শ্রেণী, সন্ত্রাসী গোষ্ঠী, তাদের পক্ষ থেকে যে সাংবাদিকদের প্রতি হুমকি রয়েছে, সেই হুমকিটি যথাযথভাবে মোকাবেলা করতে পারছে কিনা সরকার, সেই জায়গাটা আমাদের একটা কনসার্নের বিষয় রয়েছে, যে সেই জায়গাটা সরকার সঠিকভাবে মোকাবেলা করতে পারতেছে না, ওই সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, যার কারণে যে ঘটনাগুলো ঘটছে। আর সরকারের পক্ষ থেকে তারা বলা হয়েছে যে প্রয়োজনে, প্রধান উপদেষ্টাও বলেছে যে প্রয়োজনে আমার বিরুদ্ধেও যদি কোনো বিষয় থাকে আপনারা সেটি প্রকাশ করুন। তো সেদিক থেকে আমি বলবো যে তারা গণমাধ্যমকে এক ধরনের স্বাধীনতা দিয়েছে এবং সেই স্বাধীনতা গণমাধ্যমে এখন ভোগ করছে, কিন্তু তাদের নিরাপত্তার জন্য যে সন্ত্রাসী গোষ্ঠী যারা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণের জন্য যেটি করা দরকার ছিল সেটি করতে পারে নাই। তো আর আপনি যেই প্রশ্নটি এখন করলেন যে আন্তর্জাতিক
প্রেক্ষিতে বাংলাদেশের গণমাধ্যমের এখন কি করণীয়, সেটি কি আমরা দেশে হচ্ছে কিনা সঠিকভাবে। আমরা যদি পাকিস্তানের গণমাধ্যমের সাংবাদিকদের সুরক্ষা যে আইন করেছে সেটির কথা বললেন, নেপালের কথা বললেন, আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা বিষয়টি মাথায় নিয়ে চিন্তা করি তাহলে বলবো যে বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, তাদের স্বাধীনতা সুরক্ষিত করবার জন্য যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটি বিগত সরকার আমলে করা হয়েছিল সেটিকে হালনাগাদ করে বলা হয়েছিল যে বিতর্কিত ধারাগুলো বাদ দিয়ে নতুন সাংবাদিক সুরক্ষা আইন করা হবে। সেই আইনের জন্য আমরা দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিলাম। তো এই সরকারটি গঠন হবার পরে অন্তর্বর্তী সরকার, তো সরকারের আইন উপদেষ্টা গত অক্টোবর মাসে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন যে এই সাইবার সিকিউরিটি অ্যাক্টটি বাতিল হবে এবং এখানে নতুন একটি সুরক্ষা আইন হবে। আমরা দেখতে পাচ্ছি যে সেদিকে তারা এখনো কার্যকর কোনো ভূমিকা গ্রহণ করতে পারেনি। আমার কাছে যেটি মনে হচ্ছে যে এই বক্তব্যটি দেওয়ার পরে তাদের উচিত ছিল যে সাংবাদিকদের সুরক্ষার জন্য যে আইনগুলো করা দরকার, একটি গণমাধ্যম সংস্কার কমিশন করেছিল, তাদের কিছু প্রস্তাবনা নিয়েছিল। আমি বলবো যে সেটি সঠিকভাবে সেই কমিশন গঠন প্রক্রিয়াটাও যেমন সঠিক ছিল না, কার্যকর লোকদেরকে নিয়ে সেই কমিশনটি গঠন করা হয়নি। এরপরে সেখান থেকে যে আউটপুটটি আমরা প্রত্যাশা করেছিলাম সেটি হয়নি আসলে, যার কারণে আজকে সাংবাদিকরা যেই প্রত্যাশা করেছিল সাংবাদিকদের নিজেদের পেশার সুরক্ষা, গণমাধ্যমের সুরক্ষার জন্য, সেই কাজগুলো হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সরকার যে বক্তব্যটি দিয়েছেন আমরা মনে করি সেই বক্তব্যকে তারা ধরে নিয়ে সেই কাজগুলো করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম। যেতে যাচ্ছি কামাল উদ্দিন সবুজ আপনার কাছে। একটু আগে শহীদুল ইসলাম বলছিলেন ডিএসপির কথা বলছিলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলছিলেন। আমরা যদি ডিএসএ বা হচ্ছে সাইবার নিরাপত্তা আইনে কিছু ধারা রয়েছে যে ধারা সাংবাদিকদের জন্য সবচেয়ে বেশি উদ্বেগের রয়েছে, অনেকেই মনে করেন, এবং এই ধারা বাতিল বা সংস্কারের জন্য সুস্পষ্ট আসলে কোনো রোড ম্যাপ আছে কিনা আপনি মনে করেন? আমি যদি স্পেসিফিক একটি ধারার কথা বলি যে ধারাগুলো বিতর্কিত, তার মধ্যে হচ্ছে 21, 25, 28, 29, 31 এবং 35 ধারাটি অনেকটা বিতর্কিত। তার মধ্যে প্রথম যে ধারাটি রয়েছে 21 নাম্বার ধারাটি, আমি যদি আপনাকে পড়ে শোনাই, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে কোনো প্রকার প্রোপাগান্ডা বা প্রচারণার দণ্ড। এখানে জাতির পিতা কথাটি বলা হয়েছে। জাতির পিতার সাথে আসলে মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় পতাকা, এই বিষয়গুলো কতটা সম্পৃক্ত বলে আপনি মনে করেন? না, এটা তো আপনি প্রথম কথা হচ্ছে যে আপনি এখন যে প্রশ্ন করেছেন সেটা নিয়ে নানা তর্ক বিতর্ক আছে। আমি সেটা যাওয়ার আগে যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা গত সরকারের আমলে প্রণীত হয়েছিল, আমরা এটা হওয়ার সাথে সাথে সাংবাদিক সমাজের একটা বড় অংশ আমরা এটা প্রতিবাদ করেছি এবং দীর্ঘদিন আমরা এটা আন্দোলন করেছি, কিন্তু আমরা বাতিল করতে পারি না। কারণ ওই সরকার দেখেন, ওই আমলে আপনি যদি দেখেন প্রত্যেকটা গণমাধ্যমে নিয়ন্ত্রিত ছিল এবং সবগুলোই সরকার একপক্ষীয় গণমাধ্যম হয়ে গিয়েছিল তখন। ওখানে কোনো খুব বেশি ভিন্ন মতের কোনো জায়গা ছিল না, ভিন্ন লেখার কোনো জায়গা ছিল না। তারপরেও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করতে হয়েছিল। তারা এই পরিমাণ দুর্নীতি থেকে শুরু করে মধ্যে নিয়োজিত ছিল, গণতন্ত্রকে ধ্বংস করেছিল, পদে পদে তারা আপনার অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করছিল। সেই জন্য তারা কখনোই স্বস্তিতে ছিল না, যার কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে তারা মনে করেন সাংবাদিকদের টোটালি দমিয়ে রাখা যাবে। আমরা সবসময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বাতিল চেয়েছি, এখনো চাই। এটা কি একপক্ষীয় নয়? কোনটা? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে ধারাগুলো? না, আমি সেটাই বলছি, সেই জন্য আমরা বাতিল চেয়েছি, তো আমরা এখনো বাতিল। কিন্তু কথাটা হচ্ছে গত এক বছরে যেমন আপনি দেখেন এই সরকার আসার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রথমেই বলেছিলেন যে গণমাধ্যম এখন স্বাধীন, এবং উনি কথা বলার এক পর্যায়ে এটাও বলেছেন যে গণমাধ্যম আমারও সমালোচনা করুক, আমি চাই, ওনাকে চাই, আমরা খুব ভালো কথা। কিন্তু কথা হচ্ছে এরপরে ওনার যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেবও বলেছেন যে এটাকে বাতিল করা হবে বিভিন্ন, কিন্তু আমরা এখন এটা বাতিল দেখি নাই। এটা যদি বাতিলই হয়ে যায় তাহলে তো ধারাগুলোও থাকে না। এটা যদি আমরা তো এটা টোটাল বাতিল চাই, আমরা তো ডিজিটাল সিকিউরিটি, কারণ বাংলাদেশে মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অন্যতম প্রধান বাধা। সেই জন্য এই সাংবাদিক সমাজে দীর্ঘদিন আন্দোলন করেছে, এখনও করবে আবার। কিন্তু কথাটা যেহেতু নতুন যে সরকার এসেছে,
একটা মানে আপনার একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা সবাই মনে করে যে, সাংবাদিক সমাজও মনে করে যে এই আমলে এটা একটা সুরাহা হবে, কিন্তু এখন পর্যন্ত হয় না। সেটা আমাদের শঙ্কার কারণ। এখানে আপনি 21 ধারা থেকে শুরু করে অন্যান্য অনেক, আপনার জাতির পিতা, আপনার মনে করেন মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধ, এগুলো নিয়ে কিন্তু আগের যে সরকার ছিল তাদের যে বয়ান ছিল, সেই বয়ানের সঙ্গে তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ একমত নয়। কাজে সেটা লম্বা আলোচনা, সেই আলোচনা আমি মুক্তিযুদ্ধের চেতনা বলতে তো আমি মনে করি গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমি তো মনে করি স্বাধীন মুক্ত গণমাধ্যম। আমরা তো সেটার পক্ষে অবস্থান নিয়েছি অতীতে, এখনো নিচ্ছি। তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, আপনি তো যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেন, তো এটা এর চেয়ে বড় অগণতান্ত্রিক, এর চেয়ে বড় স্বৈরাচারী আর কি হতে পারে? এর চেয়ে বেশি মুক্ত গণমাধ্যম বিরোধী পদক্ষেপ আর কি হতে পারে আমাকে বলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ কামাল উদ্দিন সজীব, ধন্যবাদ সবুজ, ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে আয়োজন শেষ করব। সুপ্রিয় দর্শক, আমাদের আয়োজন এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।